কাশফুলে কাশফুলে সেজেছে জাফরগঞ্জ চর। বাস্তুহারা মানুষেরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে এই জনপদে। যমুনা নদীর করাল গ্রাসে সর্বস্ব হারানো মানুষেরা এখনো কোনো কিছুই গুছিয়ে উঠতে পারেননি। ঢাকার অদূরে এবং সরু যমুনা নদী পার হয়েই ওপারে যাওয়া যায় বলে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করে এই চরে। প্রাকৃতিক সৌন্দর্য, নতুন বাড়িঘর মুগ্ধ করবে যে কোনো প্রকৃতিপ্রেমীকে। মাত্র কয়েক বছর ধরে এখানে মানুষ বসবাস শুরু করলেও গড়ে উঠেছে অনেকগুলো পেয়ারার বাগান। কম দামে জমি লিজ নেওয়ার সুযোগ, পলিজমা উর্বর মাটি ও পরিবহন খরচ কম হওয়ার কারণে ঢাকার অভিজাত এলাকা থেকে বিনিয়োগকারীরা ছুটছে এই চরে। আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে এই চরে আসবেন, কিভাবে জমি ভাড়া নিয়ে শুরু করবেন আপনার স্বপ্নের খামার। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম জাফরগঞ্জ ঘাটে। আপনারা যারা জাফরগঞ্জ চরে আসতে চান তারা আরিচা ঘাটে নেমে ৩০ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন। এই ঘাট দিয়ে দুর্গম তেওতা, বাঘটিয়া, আলোকদিয়া, রাহাতপুর সহ অনেকগুলো দুর্গম চরের মানুষজন আসা যাওয়া করেন। চরের মানুষজন খুবই কম শহরে আসেন, তারপরেও চিকিৎসার জন্য ও জরুরি মালামাল কিনতে এবং চরে উৎপাদিত পণ্য শহরে এনে বিক্রি করার জন্য তাদেরকে আসতেই হয়। আমরা কয়েক মিনিট দাঁড়াতেই দেখলাম কয়েকটি ট্রলার ছেড়ে গেল চরের দিকে, আবার একটি ট্রলার আসলো চর থেকে। চরের মানুষজন সবচেয়ে বেশি আসেন সকালের খেয়াগুলোতে। সারাদিন শহরে জোরের কাজ সেরে আবার তাদেরকে চরে ফিরতে হয়। এই ঘাট দিয়েই বিভিন্ন চরে ট্রলার ছেড়ে যায় এবং ট্রলারগুলোতে চরের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে নিয়ে যান। এই ট্রলারেও তেমনই দেখুন, এই যে মশলা, তেল, অনেক কিছু রয়েছে। কিন্তু একটি জিনিস দেখে আমার চোখ আটকে গেল। আমি দূর থেকে ভেবেছিলাম এটি হয়তো ধান রাখার কোনো গোলা বা ডোল নিয়ে যাচ্ছেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলাম যে এর ভিতরে হচ্ছে মাছ। এই মাছগুলোকে তারা জিয়ে নিয়ে যাচ্ছেন। চরের যে হাট বাজার রয়েছে সেই হাট বাজারে নিয়ে বিক্রি করবেন। এক অভিনব কৌশল। দেখুন, আমি এর আগে এমন পদ্ধতিতে মাছ সংরক্ষণ করে অথবা জিয়ে নিয়ে যাওয়া দেখিনি, এটি প্রথম দেখলাম। সাধারণত স্থলে যখন নেওয়া হয় তখন বড় বড় ড্রামে করে তারপর ট্রাকে করে সাজিয়ে নিয়ে যায়। এটি ধরতে পারেন চরের সেই ট্রাক। বড় বড় ড্রাম নিয়ে যেতে গেলে তাদের বেশ কষ্ট হবে, তার জন্য একটা যে গোলা, একটাই যে বড় গোলা রয়েছে সেই গোলার মধ্যে মাছ তারা এভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে। মানিকগঞ্জের জাফরগঞ্জ ঘাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মুন্সি এনায়েত। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এমন একটি চরে, এই চরটির বয়স খুবই কম। মাত্র কয়েকদিন আগেই মানুষ এখানে বসবাস শুরু করেছেন। এই চরের বয়স সর্বোচ্চ 1 থেকে 2 বছর। এই চরের মানুষের জীবনযাপন, তারা কোন চর থেকে এসেছেন, কীভাবে জীবনযাপন করছেন, নানা বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে আছেন মানিকগঞ্জে আসলেই যিনি আমার সাথে সবসময় থাকার চেষ্টা করেন, আমাদের মহিদুর ভাই, মহিদুর ক্রিয়েশনের অ্যাডমিন। তিনি ভালো কন্টেন্ট বানান, তিনি আমাকে নিয়ে যাচ্ছেন মানিকগঞ্জের যে চরগুলো রয়েছে এই চরগুলো বলা যায় তার নখদর্পণে। তিনি এই শিবালয়, তারপর দৌলতপুর চর নিয়ে কাজ করেন। তার জন্য তিনি আজ আমার সফরসঙ্গী। আমরা দুজনে যাব এবং চরের মানুষের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জাফরগঞ্জ চরে যেতে হলে মূল ঘাটে নেমে একটু হাঁটতে হয়। পশ্চিম দিকে আরেকটি ঘাট রয়েছে, যে ঘাটকে স্থানীয় লোকজন ডাকে বোবার ঘাট নামে। ঘাট থেকে দাঁড়ালেই ওপরে দেখা যায় জাফরগঞ্জ চর। আমাদের নৌকার যিনি মাঝি রয়েছেন তিনি যে খাচ্ছেন, সবাই তাকে বোবা বলে ডাকে। মূলত তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী। আজ তিনি যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, লাল শাক। আসলে কাজের ফাঁকে ফাঁকে এভাবে খাওয়া দাওয়া করা অনেক সুস্বাদু, কিন্তু বেশ জীবনের কষ্টকর একটি যাত্রা। এখানে যমুনা নদী খুবই সরু হলেও অনেক খরস্রোতা, তাই এই নদীতে ইলিশ মাছও পাওয়া যায়। জেলেদের মাছ ধরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাফরগঞ্জ চরে।
এই চরের অনেক মানুষজন নদী ভাঙনের সময় এপারে স্থানান্তরিত হয়ে আসলেও ওপারে তাদের রয়েছে জমি, তাই তারাও এসেছেন জমি নেড়াতে, ফসল বুনতে ও ঘাস কাটতে। তুমি কোন ক্লাসে পড়ো ভাই? পরে রোল কত? রোল 2। নিয়মিত স্কুলে যাওয়া আসা করো? জি। বর্ষার মধ্যে কষ্ট হয় না? জি, কষ্ট তো হয়। তখন কিভাবে যাওয়া আসা করো? দেখবো যারা। এই নৌকায়? হ্যাঁ, জি। ঠিক মতো স্কুলে যাও তো না? জি, আমার টাইম পুরো হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। তবে এই নৌকা তো আগে ওদিকে যাবে না? ওদিকে ঘুরে তারপর তো যাবে। কাকা কি ঘাস কাটতে আসছিলেন? হ্যাঁ, ঘাস কাটতে আসছিলাম। ওপার থেকে? হ্যাঁ, আসছিলেন কখন? আইছিলাম মোটামুটি 8টার সময়। 8টার সময় না? গরু আছে কয়টা বাবা? গরু তো নাই, কয়টা ছাগল আছে। ছাগলেরও ঘাস কাটতে হয়? হ্যাঁ কি দিন পড়লো কাকা? হ্যাঁ হ্যাঁ, ছাগলের ঘাস কাটছি। ঠিক আছে কাকা, চল। জাফরগঞ্জ চর একদম নতুন হওয়ার কারণে এখনো কোনো গাছপালা বড় হয়নি। নদীপাড়ের এই গাছ দুটির নিচে বসে পথচারী ও মাঠে কাজ করা ক্লান্ত শ্রমিকরা বিশ্রাম নেন। এই জনপদের অধিকাংশ মানুষই কৃষিকাজ ও গবাদি পশু পালনের উপর নির্ভরশীল। নদী পার হলেই ওপারে দুধ বিক্রির ভালো বাজার থাকায় ন্যায্য দাম পান তারা। এর পাশাপাশি চরের বিস্তীর্ণ জমিতে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস হয়, এতে গরু পালনে তাদের খরচ কম হয়। গাছতলায় দাঁড়িয়ে আমরা আশপাশটা দেখছিলাম ও একটু বিশ্রাম নিচ্ছিলাম। চোখ আটকে গেল এই দৃশ্যটি দেখে। বয়সের ভারে কুঁজে হয়ে যাওয়া নারী আসছেন ছাগল নিয়ে এবং পেছনে তার নাতি। ছাগল নিয়ে ওপারে বিক্রি করবেন তারা। শীতের আমেজ শুরু হয়েছে, আগাম জাতের টমেটো উৎপাদনে গুরুত্ব দিয়েছেন কৃষকেরা। গত বছর আগাম জাতের টমেটো বাজারে তুলে অনেকেই লাভবান হলেও যারা দেরিতে রোপণ করেছিলেন তারা গুনেছেন লোকসান। টমেটো কতটুকু লাগাইলেন এবছর? 2 বিঘা। খরচ কেমন গেল কাকা? একেবারে খরচা কাকা, কেবল খরচ শুরু না? কেবল শুরু। কতদিন লাগবে টমেটো আসতে? এটা হলে আশ্বিন মাস, আশ্বিন কাতি অগ্রহণ মাসে। অগ্রহায়ণ মাসে। ওই সময় কি দাম পাবেন? এখানে আল্লাহ কি করবো, আরো আগাম লাগাইতেন। এখানে পানি আছিল। পানি ছিল না? হুম, গত বছর লাগাইছিলেন? লাগাইছিলাম, গাছ আবার মার খেয়েছি। কে? দাম কম। দাম কম না? অনেকে নাকি টমেটো ছেড়েই নাই। হ্যাঁ, দেই নেই, সেরি নেই, সেরি নেই। বিঘায় খরচ কেমন টমেটোতে? আর বিঘা খরচ হলে নিচে হলে 30,000। 60,000 টাকায় ধরা খাইছেন গত বছর। 54,000, 54,000 টাকা হলে খরচ আমার গত বছর 2 বিঘা। হ্যাঁ, লাভ হয়েছিল মানে বেচতে পারছিলেন কত? লাভ তো হয় নাই। 54,000 টাকা খরচ, 54,000 টাকা মতো বেচা না ছিল। ও, তাহলে আসল উঠছে। আসলে আচ্ছা আচ্ছা, লাভ হয় নাই। না। আর এই চরে কি কি হয় কাকা ফসল? এসরে টমেটো, হ্যাঁ তারপরে পেয়ারা, হ্যাঁ। এই গাছটা তো হয়ে গেল। এই কি জানি লেবু, এগুলো কলা হচ্ছে না? গাছ, হচ্ছে। লেবুর বাগান, এই বড়ুর বাগান। এই সময়ে ওনারা টমেটো ক্ষেত নিরাচ্ছেন। যখন কোনো চারা মারা যাচ্ছে তখন এই যে এইখান থেকে চারা নিয়ে সেখানে আবার নতুন করে রোপণ করে দিচ্ছেন। টমেটোর চারা মারা গেল কেমন আর বাঁচলো কেমন? হ্যাঁ, মূল্য কেমন আর বাঁচলো কেমন? লাগাই যদি বৃষ্টি হয় হ্যাঁ হ্যাঁ, তখন মারা। এবছর কি মারা গেছে খুব? হ্যাঁ, মরছে কিন্তু দিলাম। আপনারা লাগাইছেন কতটুকু টমেটো? হ্যাঁ, কতটুকু লাগাইলেন? 2টা না? আচ্ছা আচ্ছা, গত বছরও লাগাইছিলেন? হ্যাঁ, এই জমিতে অন্য কোনো ফসল হয় না? হয়। টমেটোতে লাভ বেশি লাভ আর কি বেশি হয় একটু। হইলে না? আচ্ছা আচ্ছা, কি হয় উনি আপনার? মা। মা। মা ছেলে লেগে গেছেন কাজে। আমরা জাফরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে আছি। এখানে কিছু শিশুরা রয়েছে, এর আশেপাশে আরও শ্রেণীকক্ষ রয়েছে, ওখানে শিশুরা রয়েছে। আমরা
এইখানে এদের মধ্যে একটু বিস্কিট দিয়ে আনন্দ ভাগাভাগি করছি। আসলে চরে যারা শিক্ষকতা করেন এনারা কিন্তু এক ধরনের বলা যায় যে এই চরের মানুষের মতো আর এক ধরনের সংগ্রামী যোদ্ধা। যখন এই পদ্মার ঢেউ ওঠে তখন বা যমুনার ঢেউ, এই ঢেউয়ের সাথে তাদের সকালবেলা আসতে হয়, কখনো কখনো আবার এই যে বিকালবেলা কিন্তু আমরা পড়েছি এবং জেনেছি যে বিকালবেলা কিন্তু একটা ঝড়ের প্রকোপ তৈরি হয়, তখন অন্ধকার করে আসে চারপাশ, তখন এই দুর্গম পথ ধরে তারা হেঁটে আসেন। আবার যমুনা নদী পার হওয়ার সময় কিন্তু তারা মাঝে মাঝে নৌকা এবং ট্রলারের দুর্ঘটনায় পড়েন। এক ধরনের শিক্ষা তো সেবাই, কিন্তু চরের শিক্ষক যারা আসলে তারা অনেক বেশি সেবা দিচ্ছেন আমাদের জাতি গঠনে, আমাদের শিক্ষা ও মননের দিকে। যাই হোক, কথা বাড়াবো না, ওদেরকে একটু বিস্কিট দিয়ে একটু আনন্দে ভাগাভাগি করি। নাও বাবা, ডান হাত দিয়ে নিতে হবে, কিন্তু তুমি বাম হাত দিয়ে নিছো, তোমাকে এক প্যাকেট ফেরত নেওয়ার দরকার ছিল। আসো মা, তোমরা দুজন নিয়ে যাও। স্যার এগুলো রাখেন, অন্য সময় ওই অন্য ক্লাসগুলোতে দিয়ে দেন, আমরা যত অন্য জায়গায় যাবো কাজে। ও পাইনি না, সরি মা। ঠিক আছে, দিয়ে দিয়েন। আমরা একটু চরের যারা কাজ করছেন তাদের জীবনযাপন একটু দেখব। স্কুল ছুটি হয়েছে, শিশুরা বাড়িতে ফিরছে, চোখে মুখে আনন্দের ছাপ। স্কুল ছুটি হলে বাড়িতে ফেরার মতো আনন্দ আসলে দুনিয়াতে আর কিছুতেই নেই। আর কয়েকজন শিশু মেতে উঠেছেন মাছ ধরার আনন্দে। ছোটবেলায় আমরাও এভাবে মাছ ধরতাম। আস্তে আস্তে দিনগুলো হারিয়ে যাচ্ছে। গ্রামে যারা বড় হয়েছেন তাদের কাছে এই দৃশ্য চিরচেনা হলেও শহরে বড় হওয়া শিশুদের কাছে এই দৃশ্য যেন অচেনা ও অজানা। চরের বিস্তীর্ণ জমিতে ঢাকার অভিজাত এলাকার মানুষ বিনিয়োগ করেছেন। অল্প টাকায় শত শত বিঘা জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন পেয়ারার বাগান। পলি জমা মাটিতে তুলনামূলক কম সার লাগে এবং পরিবহন খরচ কম হওয়ার কারণে অনেকেই ঝুঁকছেন চরের জমিতে বৃহৎ আকারে কৃষিকাজে। শীত শুরু হচ্ছে, আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। চর জুড়ে আগে পানি থাকলেও এখন ছোট ছোট খাল দিয়ে পানির পাশাপাশি অনেক মাছও নামছে বড় নদীতে। এসব নদীতে ভেসাল সহ দোয়ারি দিয়ে মাছ ধরছেন অনেকেই। তাজা মাছ ওপারে নিয়ে গেলেই চড়া দামে বিক্রি করতে পারবেন। নতুন ধান উঠতে শুরু করেছে, নারীরা এখন ব্যস্ত ধান শুকানো নিয়ে। কয়েকদিন পরেই ধান কাটার পুরো সিজন লেগে গেলে পরিবারের সবাই মিলে ধান মাড়াই ও শুকানো নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। কয় বিঘা লাগাইছেন? এইটুকুই ধান, এইটুকুই বুনছিলাম। ধানে কি বছর যায় না? হ্যাঁ, সিলেট এক ক্ষেত পারছিলাম। হ্যাঁ, সিলেট আচ্ছা আচ্ছা, আর ক্ষেত মোটামুটি বিঘা চারি ধান আছে। বছর হয়ে যাবে তো না ইনশাল্লাহ। এরপরে এই ধানের জমিতে কি লাগাবেন? এইগুলো মনে করেন যে লাগামো ভুট্টা। আপনাদের তো এই কাছেই যেহেতু এই বাজার, আপনারা এখানে কবের ক্ষেত করতে পারেন না? হ্যাঁ, এই যে নানান রকম শাকসবজি শাকসবজি করি তো। করেন, দাম ভালো পান না আপনারা? হ্যাঁ, মোটামুটি আর কি, খারাপ না। কারণ একদম নদী পার হইলেই বাজার। শাকসবজি, টমাটো মটম। আপনাদের বাড়ি কই ছিল ভাই আগে? আমাদের বাড়ি আগে অতি ফার্স্টে এই এই দেশে ছিল, এই জাফরগঞ্জে। আচ্ছা, পরে নদীতে ভাঙিয়েছে, এটা যাওয়ার পরে চরে গেছিলে, চরে খাবার এই এলাকায় এলাম। এটা জাফরগঞ্জের ভিত্তি করছে। আচ্ছা, এরপর এর আগে এইখানে বাড়ি করার আগে কোন চরে ছিলেন? আলুক দিয়ে আলোকদিয়া। আসলেন কতদিন? আচ্ছা, 2 বছর। 2 বছর হয়েছে আসছেন। গাছপালা লাগান না কেন? গাছপালা চর দেশ তো, হ্যাঁ, নদীতে ভাঙিয়ে টাঙিয়ে যায়, এই কারণে। না একটু এমন গাছ লাগান যে দ্রুত বড় হয়ে বাড়িতে একটু ছায়া দিক। আপনাদের বাড়ি তো যে গরম, রোদ, অতিরিক্ত রোদ। হ্যাঁ। লাগাইতেছে এই যে ঠিকঠাক, এই যে জাম গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি। আলোকদিয়া বোষ্টমীর চরে গত কয়েক বছর ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে, যার ফলে খারচর, লতিফপুর চর, গোয়ালন্দ চরের পাশাপাশি এই চরেও সরে এসেছেন অনেক মানুষ। অনেকেই বাড়িঘর নতুন করে তৈরি করতে পারলেও অনেকের পুরনো বাড়িঘরের টিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নদী ভাঙনে বারবার বাড়িঘর সরানোর ফলে চরের মানুষজন দিন দিন আরও বেশি গরিব হয়ে পড়ে।
এখানে একটি গরুর আথাল, যেহেতু প্রচণ্ড রোদ এবং এর পাশাপাশি এই চরে কোনো গাছপালা নেই, যার জন্য গরুগুলোকে তারা এখানে আথালে রেখেছেন এবং এই আথালের উপরেই চর থেকে কেটে আনা কাঠ দিয়ে তারা ছাদ করে দিয়েছেন এবং এখানে একটি জাংলা রয়েছে, এই জাংলায় চাল কুমড়া, লাউ বিভিন্ন কিছু ফলছে। এখানে আসলেন কতদিন আপনি? এইখানে আইসি মোটামুটি 2 বছর। 2 বছর। হ্যাঁ 2 বছর। এর আগে বাড়ি ছিল কোথায়? আলুক দেয়া কতবার ভাঙলো বাড়ি? বাড়ি মোটামুটি 15-20 বার ভাঙছে। 15-20 বার? আপনার বয়সে? আমার বয়সে আমি 15-20 ভাঙা দিছি। সব কি যমুনায়? হ্যাঁ যমুনার চরে? যমুনার চরে। কোন কোন চরে ছিলেন? ধরেন রাহাতপুর থাকেছি, মদিনাগর, হ্যাঁ। মদিনাগরে এই চরের ভিতরটাই খালি এলো ঘোরাঘুরি করে তো এই এলাকায় থাকি আর কি। আচ্ছা আচ্ছা। এলাকায় থাকি। এমনি পেশায় কি করেন? আমি আমার পেশা মাছ মারা টুমাটুম কৃষি চাষ কাজ করেন? করি এই। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে চর ভাঙেন, এক চর থেকে আরেক চরে আসেন, তখন এই যে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না? কিছু হয় আর কিছু একসাথে থাকি আর কি। গোষ্ঠী মিলাই থাকে? হ্যাঁ গোষ্ঠী মিলে থাকি। আচ্ছা আচ্ছা। ওই যে আপনি বলতেছিলেন একটু আগে যে আলোক দিয়ে আপনার বাড়ি আছে, হ্যাঁ, আলোক ওইখানে দিয়া। কে থাকে? ওইখানে কেউ থাকে না, ওই খালি ঘর আর বিটা থুয়েছি। বড় ঘর রয়েছে আর বিটা রয়েছে। হ্যাঁ। আর এই যে গোয়াল ঘর, যেটা গরুর ঘর ছিল, ওইটা নিয়ে আমি এখানে এখানে 2 বছর ধরে আইসি আর কি। পরিবার সদস্য হ্যাঁ নিয়ে না? পরিবার সদস্য নিয়ে এখানে আইসি এই টমেটো চাষ করার জন্য। ও, এটা বাউর বাড়ি করছিলেন? এটা প্রথম? বাউর বাড়ি করছি আর কি। আচ্ছা আচ্ছা। পরে এখানে স্থায়ী হয়ে গেলেন? এখানে স্থায়ী আন্তরিক হই নেই। দেখা যায় কি যে তারপরে যে এখানে বাড়ি করছি, মানে এখানে জন্মভূমি আমার। জন্মভূমি আমার একটা নিয়াত, এইখানে যদি এই চরটা টিকে এইখানে হইলো আমি ওই আলোক দেখা চলে আসবো। আচ্ছা। গড্ডা নিয়ে এসে এখানে টুমাটুমি চাষ করবো। তাও ভাগ্যের ইতিহাস, এই সামনে এবার টুমাটুমির তো দামি নাই, 2 লক্ষ টাকা লস খাইছি গত বছর? হ্যাঁ গত বছর মোটামুটি 2 লক্ষ টাকা লস খাওয়া, দরা খাওয়া বসে আছি। মানে এইরকমভাবে আর কি কাজ কাম করতেছি আর কি। আচ্ছা। আর মাছের কথা বলতেছিলেন, কি দিয়ে মাছ ধরেন? আমি কাটা মারি। আচ্ছা, কাটা মারা বলতে? কাটা এই যে গাছের ডাল, হ্যাঁ হ্যাঁ, ওই পানিতে ফেলে রাখা? হ্যাঁ পানিতে ফেলা গুণা আছে, গুণা দিয়ে পানিতে ফালাইলে পরে 10 দিন 15 দিন পরে ওই জালটা গেট দিলে পরে ওটা হইলো নৌকা ভিতরে নিয়ে উঠাই, ডাল নৌকায় উঠাই, ডাল নৌকা উঠে হাইটে তারপরে ডুব পেরে খরচা মরচা জঙ্গল মঙ্গল বাইসে তারপরে মাছ চাপা আনার পরে তারপরে এটা 20 হাতের মধ্যে ধরেন 10 হাত পানির মধ্যে নিয়ে এলাম। 10 হাত পানির মধ্যে নিয়ে এসে তারপরে হইলো সিলাই মিলাই করে তার মাছ একাই ফান্দে ফেলাই। আচ্ছা আচ্ছা। একাই ও আপসে মতো হইলো ফান্দে ভরে দিব, ওর মন মতোই ফান্দে ভরে দিব। আচ্ছা। ওর মন মতো ফান্দে ভরে দেব। তারপরে ওরে ফান্দে ফেলায়া ওরে আমি যেসম ইচ্ছা সেসমকাই ওরে আড়তে নিয়ে যেতে পারবো আমার মন মতো হিসাবে। এমনিতে কেমন টাকার মাছ পান একটা? আগে তো ভালোই পাইতাম, আগে মাছ পাইতাম। এখন এই যে 2-3 বছর ধরে কারেন্টে গাঙ্গে হইলো শর্ট দেয়। আচ্ছা আচ্ছা। শর্ট দেয়, ওই শর্টের কারণে শর্টটা দিলে পরে কাটায় মাছ থাকে না। এই জন্য এইটা হইলো ওরা কি আপনার কাটার মধ্যে মারে না? কাটার মধ্যে ধরে সবখানে গাঙ্গে ধরে। গাঙ্গে ধরলে পরে ওই যেহানদার ধরতে যাইব ওহানদার ধরেন কারেন্টের শর্ট খেলে আপনি তো মারা যাবেন। হ্যাঁ। সাপ ব্যাং কত মাছ পাই, 9 লাখা তোলে হিন্দা পুরা এই কষাটা পুরা বায়ম গুনিয়া টানটা নেওয়া যায়, সাপ টাপ মরিয়া টানটা নেওয়া যায়। এটার কারণে এটা আমরা কাটায় মাছ পাই না। তারপরে যে টুমাটুমির শিখছি, টুমাটুমি আবাদ সাবাদ করি, 4 বছর ধরা মরা খা বসে আছি তেডি। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, কিছুদিন ধরেই আমাদের গত 7-8 বছর ধরে আমাদের দেশে হচ্ছে আমরা দেখছি চায়না জাল দিয়ে মানুষ মাছ ধরছে। চায়না জালে একদম ছোট বড় সব ধরনের মাছ সব ধরনের মাছ তারা মেরে ফেলে। সেটি পরিবেশের জন্য ক্ষতিকর,
এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে না উঠতেই চায়না জাল নিয়ে মানুষের সচেতনতা তৈরি হতে না হতেই পদ্মা নদী যমুনা নদীতে কিন্তু আরেকটি বিপদের সম্মুখীন আমরা হচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের নদীগুলোতে কিন্তু রাত্রে ইলেকট্রিক শর্ট দিয়ে জেলেরা মাছ ধরছেন। এই ইলেকট্রিক শক দিয়ে যখন মাছ ধরা হয়, উনি যেমন বলছিলেন ওনার বাস্তব অভিজ্ঞতা যে সাপ ব্যাঙ সব ধরনের প্রাণী মারা যায়। আসলে একটি মাছ যেখানে বসবাস করে অথবা এক ঝাঁক মাছ যেখানে বসবাস করে সেখানে মাছ নয় শুধু, আশেপাশে কিন্তু একটা ইকোসিস্টেম চলার জন্য অনেক কিছুর দরকার হয়। যেমন মাছ শামুক খায়, আবার শামুক আর একটা প্রাণীকে খায়, তারা জলজ অন্য কিছু খায়। তো যখন ইলেকট্রিক শক দেওয়া হয় তখন কিন্তু পানির নিচে যত ধরনের জলজ উদ্ভিদ এবং গাছপালা এবং থাকে কোনো জলজ প্রাণী থাকে সব কিছুই কিন্তু মারা যায়, যার ফলে মাছ যেগুলো বেঁচেও থাকে সেগুলো যে পরবর্তীতে যে পরিবেশে গিয়ে বসবাস করবে সেই পরিবেশটাও নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের কিন্তু জীববৈচিত্র্য একদম ধ্বংসের পথে। দিনে দিনে মাছ পাওয়া যাবে না যদি বিষ চায়না আর শর্ট এই তিনটা জিনিস যদি সরকার যদি হলো দেশে নিয়ন্ত্রণ করে তাহলে মাছ গাঙ্গে আল্লাহ দিলে ভরপুর হবে। না আসলে তো ভরপুর হবে এই তিনটা জিনিস বিষ শর্ট আর হলো চায়না, এই তিনটা জিনিস যদি সরকার যদি নিয়ন্ত্রণ করে তাহলে মাছ তো এক বছরে মেকআপ হয়ে যাবে, এক বছরে মেকআপ হবে। এক বছরে মেকআপ হলে তখন মাছের কোনো অভাব থাকবে না। আগে তো দেখেন এলো আমার বাপ চাচারা দাদারা দেখছি আতা মাছ ধরছে, হ্যাঁ আমিও কিন্তু আতা মাছ ধরছি। আমি কোমরটা ভরে হালাইছি, আতা মাছ ধরে ইসিয়া বাইলিয়া ট্যাংরা গুলসা এগুলো ধরিয়া কোমরটা ভরে হালাইছি। কিন্তু এনে গাঙ্গে যা ডুব দিলে মাছই পাওয়া যায় না, মাছই নাই। কারণ হলো মাছ পাওয়া যায় না, প্রথম হইলো চায়না, তারপরে এলো বিষ, তারপরে লাস্টে আছে শর্ট। এই শর্টের কারণে একবার ধ্বংস হয়ে গেছে। দিনে দিনে আঙ্গরে পোলাপান কিংবা আঙ্গরের ছেলেপেলে এরা মনে করবে দেশে মাছ নামে কিছু নাই, এরা ছিল গাঙ্গে। হ্যাঁ, এরা যে গল্প করে এটা হলো ভুয়া গল্প, এরকম হয়ে যাবে দিনে দিনে। কিন্তু বিষ শর্ট চায়না এই তিনটা জিনিস যদি মুক্ত করা যায় তাহলে আল্লাহ আমার কাছে এটা মনের একটা আশা, মাছ শিওর % হবে, 100% গ্যারান্টি এটা মাছ পাওয়া যাইব। নদী ভাঙনের শিকার হওয়া আলোকদিয়া চরের মানুষজন এখানে এসে আশ্রয় করেছেন। দেখুন তাদের বাড়িঘর একদম নতুন বাড়িঘর, কোনো রকম এই যে টিনের বাড়িঘর গুছিয়ে এনে এখানে আশ্রয় করেছেন এবং তারা ঘর বাড়ি করেছেন এমন ছন বন কেটে। এইভাবেই তাদের এক ধরনের সংগ্রাম করে চলছে প্রতিদিনের জীবন। বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে চরের মানুষের কাজ বেড়েছে বহুগুণ। এতদিন বাড়িঘর ভেঙে এনে রাখলেও ঘর তুলতে পারেননি, তারা নতুন করে ভিটা পাচ্ছেন। এর পাশাপাশি উঠান বৃদ্ধি, ঘরের মেঝেতে মাটি দিতেও হাড়ভাঙা পরিশ্রম করছেন তারা। পুরুষেরা মাঠে কাজ করেন এবং মাটি কাটার মতো কঠিন ও পরিশ্রমের কাজ বর্তায় নারীদের উপর। এখানে দেখছি একটি শাকসবজির যে মাচান, সেই মাচান অনেক বড় মাচান এবং এই মাচানে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া লাউ ধরেছে। এগুলো তাদের যেমন পারিবারিক চাহিদা মিটায়, পাশাপাশি এই লাউ বিক্রি করে তারা বাড়তি আয় রোজগারেরও তাদের সুযোগ থাকে। আসসালামু আলাইকুম। এখান তো সব কিছু কি নিজেরাই খান না বিক্রিও করেন? খাই, বিক্রি করি, বাজারে নেই, আটে নেই। এবছর দাম পাইলেন কেমন? ভালোই পেয়েছি দাম। একটা লার দাম 100 টাকা করে, 90 টাকা করে, মিষ্টি কদু 100 টাকা, 120, 30 টাকা করে। তাহলে তো ভালো লাভ। হ্যাঁ, দাম আছে। আচ্ছা, আপনার বাড়ি ছিল কোন জায়গায়? আমার বাড়ি ছিল আলোকদিয়া খাসপাড়া। এখন আবার এখানে এসে বাড়ি করছি। বাড়ি কোনটা? বাড়ি এসে সামনে ওই যে। ও আচ্ছা। এমনিতে আপনি কি কাজ করেন? কৃষি কাজ করি আমি। কৃষি কাজ, বুঝতে পারছি। তা কৃষি কাজে লাভ কেমন? লাভ ওই যে এই যে পাইনালাই বুনতেছে, যে ভেন্ডি আবার টমাটো খেত আবাদ করতেছে বাড়ি এই গোপালগঞ্জ। তাই না? হ্যাঁ, বেটার বাড়ি। আচ্ছা, গোপালগঞ্জ থেকে সেখানে চাষাবাদ করে। আবাদ করতেছে ওই আচ্ছা, যে এরিয়া। পেয়ারা বাগানও কি অন্য মানুষের আছে? পেয়ারা বাগান অন্য মানুষের, এই যে ওই উপারকার মানুষের অন্যান্য জায়গা থেকে পেয়ারা বাগান করছে, এখানে জমি কলা গাছের বাগান করছে, বড়ির বাগান করছে। এগুলো কি লিজ নিয়ে? না, ওই তো খেত লিখে নিছে।
ও তো নিছে, টাকা দিয়ে নিছে টাকা বছর দিয়ে নিছে 6,000 টাকা বিঘা। 6,000 টাকা বিঘা। হ্যাঁ, এখনো 5,000, জমি 6,000 আছে? হ্যাঁ এখনো জমি আছে, লিজ নেওয়া যাবে এমন? হ্যাঁ নেওয়া যাবো, আছে। ও, দূর থেকে মানুষ চাইলে এসে এখান থেকে হ্যাঁ পাইবো, ক্ষেত খোলা করতে পারবো না? হুম। আলুকদার স্যার ছিল। আলোক এইখানে যারা আছে সবাই আলোকদের চরে? জি, সব আলুকদার। আচ্ছা, এই চরে তো বিদ্যুৎ নাই? না, বিদ্যুৎ নাই। তাহলে এই চরে এই যে বাচ্চারা রাত্রে লেখাপড়া করে কিভাবে? এই তো দেখা খুব কষ্ট করে, দেখা করতে পারে না। লেখাপড়া করতে পারে না? না, তাহলে আপনারা কি স্কুল নাই, বিদ্যুৎ? মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই? না। একটা প্রাইমারি স্কুল আছে না? প্রাইমারি স্কুল আছে, হ্যাঁ, কিন্তু কিন্তু কলেজ নাই, হাই স্কুল নাই। তো যারা হাই স্কুলে পড়ার দরকার হয় তারা কিভাবে যাওয়া আসা করে? এই নদী পাড়া চলে যায়, এই খাওয়া আচ্ছা, পড়া নদী তো খুব বেশি বড় না, বড় না। কিন্তু আপনাদের দরকার হচ্ছে বিদ্যুৎ, এই তো? বিদ্যুৎ, হ্যাঁ, বিদ্যুৎ আর হাই স্কুল আচ্ছা, এই যে এত চর তো একদম কাছাকাছি, কাছাকাছি। কিন্তু আপনাদের যে গরু ছাগল সবকিছুই দেখতেছি বাইরে বেঁধে রাখেন। বাইরে, হুম, গরু বেঁধে ছাগল রাখেন। চুরি হয় না? না তো হয় নাই, হয় না? না, না। রাত্রেবেলা পাহারা দেন? পাড়াতে ঘরে দিয়ে থই এতেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি গরু পালেন কয়টা? 6টা আছে। 6টা গরু পালেন। তা আপনার কাছে কি মনে হয়, কৃষিকাজ বেশি লাভ নাকি গরু? গরু তো লাভ আছে, গরুতে লাভ আছে, কৃষকের লাভ নাই। লাভ নাই? না। গরু তো লাভ, প্রচুর লাভ। প্রচুর লাভ গরুতেই। তাই না? জি। এমনিতে দুধ হয় গরুর? এমন বর্তমানে এমনি হয়। আপনারা বিক্রি করেন কি জাফরগঞ্জে নিয়ে? হ্যাঁ, আগে সে বলে তো জাফুন দেই, এ বলে। বাড়িটি কি সুন্দর দেখুন, একদম ছোট একটি আথাল, এবং আথালের উপরেই একটি ছাউনি দেওয়া রয়েছে গরুর যাতে রোদ না লাগে, এবং এখানেই শাকসবজির গাছ উঠিয়ে দিয়েছেন। এই সবজি যে গাছগুলো রয়েছে সেটি এখানে যেমন মাচানে বয়ে গেছে, এবং এর পাশাপাশি এটি কিন্তু একদম উপরে যে ঘরের চাল রয়েছে সেই চালেও উঠে গেছে। আর এই মুহূর্তে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কাশফুল এখান দিয়ে যে উড়ে উড়ে এসে এই ঘরে বাঁধছে, এক দারুণ সৌন্দর্য তৈরি করেছে এখানে। কিনি মাছ না? এটা হলো বাংরা, বাংরা কয় এটা রে, ভাংরা। বাংরা। এমনি বিক্রি করলে কেমন দাম যায়? বিক্রি করলে ভালো দাম যায়। এটা নদীর মাছ, এটা স্বাদই আলাদা। ওই আপনাকে পুরান দেশের মাছ আর এটা রাত দিন পার্থক্য। আচ্ছা আপনি আচ্ছা, পুরান দেশের রুই আর হইলো আঙ্গ দেশের হইলো পুঁটি সমান। সমান। আপনার পুরান দেশের রুই, হ্যাঁ হ্যাঁ, আপনার ভৈরবের রুই 5 কেজি, একটা রুই 250 টাকা কেজি। আর আঙ্গ এই যমুনার একটা রুই 5 কেজি, একটা রুই আপনি নিম্নে টাকা লাগবে 1800-2000 টাকা। 1 কেজি কিনতে লাগবে 1800-2000। মজাই আলাদা, আচ্ছা আচ্ছা। মজাই আলাদা। এর কারণ কি, মাছ কম পড়ে? স্বাদ, এটা অনেক স্বাদ, আচ্ছা, স্বাদের মাছ। আর ওই যে আপনার যে ভৈরবের রুই 5 কেজি রুই, এটা তো স্বাদ না, না, এটা গাইসা গাইসা লাগে, কিনা গন্ধ কয়, পালা পালা। আর এটা নদীর চলন্ত যা ইচ্ছা তাই খাইতেছে, এটা স্বাদই আলাদা। স্বাদই আলাদা, আচ্ছা, গিরানি আলাদা। খালি জলদা আপনি ভাত খেতে পারবেন। এর মধ্যে এই যে এটা তো পুঁটি, তাই না? এটা পুঁটি, হ্যাঁ এটা পুঁটি, এটা চান্দা, এটা হলো বাইম, এটা হলো আপনার বাইমের কেল্লা। আর এই যেগুলো বাংরা, যেগুলো বাংরা, এগুলো বাংরা। আর যে ট্যাংরা, যেটা এটা হলো ট্যাংরা, শুকাই গেছে তাই না? শুকাই গেছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় খমক গাছ। এটিতে যে ফলগুলো ধরে ছোট ছোট তরমুজের মতো, খেতে কিন্তু আবার বাঙ্গির মতো লাগে। এই ফলগুলো আমি খারচরে যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম, এই চরে এসেও পেলাম। তোমরা কি খাও ভাই ফল? খাও? কেমন লাগে তোমার কাছে? স্বাদ লাগে। স্বাদ লাগে? মিষ্টি না? বন্ধুরা, জাফরগঞ্জ চরে হাঁটাহাঁটি করতে করতে দেখলাম এখানে তো মাছ ধরা, এখানে তো ইলিশ মাছ ধরা জেলেরা মাছ তো ধরছেনই, এর পাশাপাশি এখানে আরও কিছু পদ্ধতিতে মাছ ধরা দেখছি। আমরা একজনের সাথে কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? কি মাছ ধরতেছেন? ঘাড়ে মাছ? আধার কি দিচ্ছেন? পুঁটি মাছ ঘাড়ে মাছে না বল মাছ? পাইছেন দু একটা? আচ্ছা আচ্ছা, দেখি তো একটু।
আচ্ছা, উনি এই যে 2টি ঘাইরে মাছ পেয়েছেন, ছোট ছোট। তা আপনি তো পুঁটি দিয়ে যে ঘাইরে ধরতেছেন, হ্যাঁ, পুঁটির চেয়ে একটু বড়। মানে পুঁটি দিয়ে পুঁটি ধরতেছেন, তাই না? বড় মাছ ওঠে না কাকা? বড় মাছ দেরি আছে কয়েকদিন। দেরি হবে না? এদিকে আবার চাক জাল দিয়েও মাছ ধরা হচ্ছে। একদম ঝোপঝাড়ের ভিতর দিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি। এখানে চাক জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। চাক জাল কিন্তু অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। খুব একটা চাক জাল দিয়ে মাছ ধরা দেখা যায় না, কারণ প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এই মাছ জাল দিয়ে মাছ ধরতে। স্রোতের বিপরীতে, আবার কখনো স্রোতের অনুকূলে এই ভারী একটি জাল এবং বাঁশ টেনে নিয়ে যেতে হয় এক পাশ থেকে অন্য প্রান্তে, যার জন্য বেশ কষ্ট হয়। ভাই, মাছ পাইছেন? একটাও না? কত সময় আগে আসছেন? 5-10 মিনিট। দেখা যাক কি মাছ পান। আমরাও অপেক্ষায় আছি উনি একটি মাছ পান কিনা। এই যে টান দেওয়ার সময় যদি মাছ থাকে, একদম ওই শেষ প্রান্তে চলে যায় মাছ। ভাই, এই চাকজালে কি কি মাছ পড়ে? বড় কি মাছ পাইছেন আপনি এ পর্যন্ত? কয় কেজি ওজনের? ওঠে না? আপনি কালকে নাকি 2টা মাছ পাইছিলেন, কি মাছ? পান নাই? ওইখান থেকে বললো যে কালকে নাকি, না আজকে সকালে মাছ পাইছিলেন। বসাইছেন কবে? এর মধ্যে মাছ একটাও পান নাই? ও, আর কে চালায়? আল্লাহ, 10-12 দিনে উনি নাকি একটি মাছও পাননি। তাহলে কি বৃথা পরিশ্রমটা করছেন। বছর দুয়েক হলো এখানে মানুষ বসবাস শুরু করেছেন, তাই এখনো গাছপালা রোপণ করেননি কেউ। ভাঙন কবলিত এসব মানুষ প্রতিনিয়ত বাড়িঘর সরিয়ে নতুন করে আশায় বুক বাঁধেন। যখনই গাছ বড় হতে শুরু হয় অথবা 1-2 বার ফল পান, তখনই আবার সরে যেতে হয় তাদেরকে। চরগুলোতে বসবাস শুরুর প্রক্রিয়া সাধারণত একই রকম হয়ে থাকে। চর জাগলে প্রথমে বাউর বাড়ি করেন। বাউর বাড়ি বলতে এমন বাড়িকে বোঝায় যা এক ধরনের অস্থায়ী বাড়ি, যেখান থেকে কৃষিকাজ করেন। আস্তে আস্তে চর স্থায়ী হলে পরবর্তীতে বসবাস শুরু করেন তারা। এই চরে সারি সারি বাড়ির মানুষ একসাথে নদী ভাঙনে সরে আসলেও যে বাড়িঘরগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, তারা মূলত এসেছিলেন বাউর বাড়ি করে। আপনাদের অঞ্চলে বাউর বাড়িকে কি নামে ডাকে কমেন্টে জানাতে পারেন। আস্তে আস্তে বেলা পড়তে শুরু করলো। গবাদি পশুকে মাঠ থেকে বাড়িতে আনতে শুরু করেছেন সবাই। যারা মাঠে কাজ করেছেন সারাদিন, তারাও বাড়িতে ফিরতে শুরু করেছেন। যদিও সন্ধ্যা লেগে গেলেও ওপারে যেতে কোনো সমস্যা হবে না, তারপরেও আমাদেরকে যেতে হবে অনেক দূরে, তাই আমরাও ফিরতে শুরু করলাম। কেমন লাগলো জাফরগঞ্জ চরের ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।